তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। আচমকাই রতনের ঘুমটা ভেঙে গেল। হঠাৎ বেশ গরম লাগছে ওর। মাঘ মাসের কনকনে শীতের রাতে এরকম অস্বস্তিকর গরম তো লাগবার কথা নয়। গায়ের কম্বলখানা সরিয়ে ফেলে উঠে বসল। বাইরের বারান্দায় সারা রাত একটা কম পাওয়ারের আলো চলে। সেই আবছা আলোই ঘুলঘুলি বেয়ে ঘরে ঢুকছে। বিছানার পাশের তেপায়াটায় রাখা জলের বোতল থেকে কয়েক ঢোক জল খায় রতন। ছোট কিপ্যাড ফোনটায় সময় দেখে প্রায় 2:30। এখনো অনেকটাই রাত বাকি আছে। পাশ ফিরে রতন আবার শোয়ার উপক্রম করতেই যাচ্ছিল, হঠাৎ কারোর একটা শরীরে যেন হাত ঠেকল ওর। আঁতকে উঠল রতন। বিছানার ওপাশে কম্বলের তলায় যেন জড়সড় হয়ে শুয়ে রয়েছে আরেকটা শরীর। সদ্য পোড়ানো ইটের মতন গরম সেই শরীর। ঘুম ছুটে গেল রতনের। অস্পষ্ট আলোয় ভালো বোঝা যায় না, তবু ওর মনে হলো দ্বিতীয় কেউ একজন যেন রয়েছে বিছানায়। কিন্তু তা কি করে হয়? এই গোটা বাড়িতে তো ও ছাড়া আর কেউ থাকে না। তবে কম্বলটায় আলতো করে একবার টান দিল, একচুলও নড়ল না সেটা। আগা পাঁচতলা কম্বল মুড়ি দিয়ে কেউ ঘুমোলে যেমনটা হয় ঠিক তেমনটা। এবার রতনের ভয় হলো, ভীষণ ভয়। কে 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 ওখানে কে? কোনো উত্তর নেই। চোখটা খানিক সয়ে আসতে রতনের মনে হলো একদলা অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে বিছানায়। বালিশের পাশেই ফোনটা রাখা ছিল। সাহসে ভর করে রতন এবার ফোনের টর্চ জেলে অবয়বটার দিকে তাক করল। আর আলো ফেলতেই অস্ফুট একটা চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে পড়ল ও। হে হে, কি এ কি দেখছি ও? রতনের টানে তখন কম্বলটা হয়তো খানিক ফাঁক হয়ে গিয়ে থাকবে, আর সেই ফাঁক গলে বেরিয়ে এসেছে বিশ্রী রকম একটা ফ্যাকাশে সাদা মুখ। সে মুখে কোনো লোম নেই। চুল, দাড়ি, চোখের পাতা, এমনকি ভ্রুজোড়া অবধি যেন কেউ খুব সন্তর্পণে কেটে নিয়েছে। অসম্ভব বিভৎস সেই মুখ। ফোনটা রতনের হাত থেকে ছিটকে কোথায় যেন পড়ে গেল। প্রচন্ড ভয়ে, আতঙ্কে রতনের সারা শরীর তখন থরথরিয়ে কাঁপছে। প্রাণপণে চোখ বুজে দেওয়ালের গায়ে সিটিয়ে বসে রইল। চোখ খোলা চলবে না, কিছুতেই না। কে জানে, ওই মুখটা হয়তো এখন ওর চোখের সামনেই। মোড় ঘুরতেই আজও লোকটার সঙ্গে চোখাচোখি হয়ে গেল রতনের। ওর দিকে তাকিয়ে মুচকি হাসল লোকটা। রতন তেমন গা করল না। হপ্তা তিনেক ধরে এখানে এসে রোজ দেখে লোকটাকে। দুপুরের একটু পর পর যখন ঘণ্টাখানেকের জন্য দোকান বন্ধ করেও বাড়ি ফেরে, ঠিক সেই সময়টায় সিনেমার নায়ক নায়িকাদের বড় বড় পোস্টার গোছের ছবি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে 3 মাথার মোড়ে মাদুর পেতে বসে লোকটা। রোদে পোড়া তামাটে গায়ের রং, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ির জঞ্জাল, আর গায়ে একটা ময়লা টেরিকটের হাফ শার্ট।
এর চেয়ে বেশি লক্ষ্য করবার মতন কিছুই নেই। যথারীতি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলই রতন। হঠাৎ পিছু ডাকলো লোকটা। বাবু, কিছু বলবেন? বলছি একটু শুনুন না, একটা কথা বলার ছিল আপনাকে। আমাকে? কি কথা? না না, ওভাবে বলা যাবে না। এইদিকে সরে আসুন একটু। বেশ বিরক্তই হলো রতন। সারাদিন দোকানে ওই গাধার খাটুনি খাটবার পর এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমোবে ভেবেছিল। কাল রাতে ভালো ঘুম হয়নি। হ্যাঁ, বলুন, কি বলবেন? বসুন না। লোকটা ছবিগুলো সরিয়ে মাদুরের ধারে একটু জায়গা করে দিল রতনকে। এইখানটায় বসুন। আরে না না, বসবো না, আমার বাড়ি ফিরতে হবে, তারা আছে একটু। মস্ত জামরুল গাছটার পেছনে সূর্য আড়াল হওয়ার জায়গাটায় বেশ একটু ছায়া ছায়া ভাব। একটু বাড়াবাড়ি রকমের ঠান্ডা, স্যাঁতস্যাঁতেও বটে, হয়তো শীতের দুপুর বলেই। রাস্তাতেও তেমন কোনো লোকজন নেই। আপনি ওই রাধা মাধব শেখদারের মুদিখানায় কাজ করেন না? আপনাকে সেদিন ওইখানে দেখেছিলাম। হ্যাঁ, তাতে কি? আপনাকে রোজ এ পথে ফিরতে দেখি কি না, তাই ভাবলুম যে বলি। আসলে কি বলুন তো বাবু, ছোটবেলা থেকেই লোকজন দেখে আমি কিছু কিছু ব্যাপার টের পাই। টের পান বলতে? মানে এই ধরুন, রাস্তায় হঠাৎ কাউকে দেখলুম, তার ব্যাপারে কিছু কিছু জিনিস আপনি বুঝতে পারি। লোকটা আশপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে সামনের দিকে খানিক ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, এই আপনাকে দেখেই যেমন বুঝতে পারছি, খুব দুশ্চিন্তায় আছেন আপনি। রাগে রতনের মাথার ভেতরটা চিরবির করে উঠল। এতখানি গৌরচন্দ্রিকা করার পর কিনা শেষমেশ এই পাতি ধাপ্পাবাজির গল্প। এমন কিছু যে ও একেবারেই আন্দাজ করেনি তা নয়। বিরক্ত গলায় ও বলল, তা মশাই, আপনি কি ব্যবসার পাশাপাশি হাতটা দেখারও কারবার করেন নাকি? হ্যাঁ? লোকটা এক হাত লম্বা জিভ কেটে বলল, ছি ছি ছি, মা কালীর দিব্যি বলছি বাবু, আমি ওসব পারি নে। তবে আপনি বিশ্বাস করলেন না বাবু আমার কথা? কুঞ্জ বিহারী কিন্তু কখনো মিথ্যে বলেনি। রতন এ কথার কোনো উত্তর দিল না। এদের বেশ ভালো রকমই চেনা আছে ওর, যাকে বলে একেবারে ভাওতাবাজির চূড়ান্ত। সে আপনি বিশ্বাস নাই করতে পারেন বাবু, কিন্তু গত কদিন ধরে আমি আপনার ছায়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কিছু ঘুরতে দেখেছি। রতন মাথা গরম করতে গিয়েও হেসে ফেলল। কি সব আবল তাবল বকছে লোকটা, পাগল টাগল নাকি? আমি চলি মশাই, আপনার এইসব আজগুবি গল্প শোনার মতো সময় আমার হাতে নেই। উঠে আসতেই যাচ্ছিল রতন, হঠাৎ কুঞ্জ বিহারীর চোখে চোখ পড়তেই থমকে গেল। লোকটা বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে মাটির দিকে। না, ঠিক মাটির দিকে নয়, পিচের রাস্তার ওপর যেখানটায় রতনের ছায়া বাঁকা হয়ে পড়েছে, ঠিক সেইখানটায়। কিন্তু ছায়ার মধ্যে এরকম হাঁ করে কি দেখছে লোকটা? কাল রাতে কিছু দেখে ভয় পেয়েছিলেন? লোকটার গম্ভীর গলায় আচমকাই প্রশ্ন শুনে প্রায় চমকে উঠল রতন। হ্যাঁ, কাল দুপুর রাতে একটা আবছায়া ছায়ামূর্তি গোছের কিছু দেখে ও বেশ ভয় পেয়েছিল ঠিকই, আবার তার আগের রাতেও সেরকমই কিছু একটা দেখেছে। কিন্তু সেই ব্যাপার তো কিছুতেই এই লোকের জানবার কথা নয়। তবে আপনি হঠাৎ এই কথা? এসব আমি টের পাই বাবু। অমঙ্গল সব সময় মানুষের ছায়ায় ছায়ায় ঘোরে, জানেন তো। সামনেই আপনার ভীষণ বিপদ বাবু, সামনেই আপনার ভীষণ বিপদ। লোকটার চালাকি এবার বুঝতে পারল রতন। স্রেফ আন্দাজে ঢিল শুনেছে।
বিরক্তিতে ভ্রুজোড়া কুঁচকে যায় ওর। চলেই আসতে যাচ্ছিল, কিন্তু লোকটার শেষ কথাটা শোনা মাত্রই থমকে গেল। কাজটা ভালো করেননি বাবু। পাপ কিন্তু কারুর পিছু ছাড়ে না, খুঁজে খুঁজে একদিন ঠিক চলে আসে। মানে কোন কাজের কথা বলছেন আপনি? দাঁড়ি গোফের ফাঁকে রহস্যময় হাসল কুঞ্জবিহারী। আপনি আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন বাবু, কিন্তু সেই পুরনো পাপ এখনো আপনার পিছু পিছু ঘোরে। এ বিপদ সহজে কাটবার নয় বাবু, এ বিপদ সহজে কাটবার নয়। রতনের কপাল ঘেমে উঠল। মৃদু মৃদু হাসছে কুঞ্জবিহারী। কথাগুলোকে এবার স্রেফ আজগুবি বলে উড়িয়েও দিতে পারল না রতন। একটা চাপা সন্দেহ মনের মধ্যে খচখচ করে বিঁধছে। ঢোক গিলে ও জিজ্ঞেস করল, কিরকম বিপদ? তা জানি নে বাবু, তবে আপনার ছায়ায় আমি এখনো পাপের অন্ধকার স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছি বাবু। সাবধানে থাকবেন যেন। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবেন। রতনের পরদিন কাজে যেতে একটু দেরি হলো। বিধু নামের আর একটা কম বয়সী ছোকরা দোকানে কাজ করে। আজও রতনকে দেখেই কেমন ফ্যাল করে চাইল, যেন চিড়িয়াখানার ভেতর আজব একটা জন্তু দেখছে প্রথমবার। কিরে, হাঁ করে আছিস কেন এইভাবে? কিছু বলবি? ছোকরা কাচুমাচু মুখ করে চলে গেল, কিছু বলল না। রতন কিন্তু তখনও তেমন আমল দেয়নি ব্যাপারটাকে। আসল খটকাটা লাগলো খানিক পরে। প্রায় 10:30 নাগাদ রাধামাধব বাবু এলেন। রাধামাধব শিকদারের বয়স প্রায় 60-এর উপরেই হবে। মাথায় কয়েক গাছে চুল যা অবশিষ্ট আছে তার সবটুকুই সাদা, দাড়ি কামানো, বেশ গম্ভীর গোছের মানুষ। ভদ্রলোক দোকানে ঢুকেই বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন রতনের দিকে। তারপর একটু দ্বিধা জড়ানো গলায় বললেন, কি ব্যাপার রতন, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই তো আছে, কি হবে আর। না, চোখ মুখ কেমন শুকনো দেখাচ্ছে। রাতে ঘুমাওনি নাকি ঠিকঠাক ভাবে? ও, সে আর বলবেন না। এই গত 2 দিন ধরে যা সব শুরু হয়েছে। কেন? কি সব আবল তাবল স্বপ্ন দেখছি রোজ রোজ, যার কোনো মাথা মুন্ডু নেই কিছু। দুঃস্বপ্ন? বলতে পারেন ওই রকমই। মাথাটাই পুরো ঘেঁটে গেছে আমার। এই যেমন সেদিনই তো রাতের বেলা বাইরে বেরিয়েছি, তা হঠাৎ মনে হলো উঠোনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। আমি তো চমকে উঠে ভয়টায় পেয়ে একাকার। আলো জ্বালাতেই দেখি আবার সব জেকে সেই। কাল রাতেও আবার সেই এক কাণ্ড। নাকের উপর একটা মোটা চশমা এঁটে হিসেবের খাতাখানা দেখতে দেখতেই ভদ্রলোক রসিকতা করে বললেন, বলো কি হে, ভূত টুত দেখছো তবে আজকাল? হ্যাঁ, ভূত কিনা জানি না, তবে একটা সাদা মুখওয়ালা লোক। হয়তো আমার মনেরই ভুল হবে, কিন্তু 2 দিনই আমি ওই একই লোককে দেখেছি। কাগজের মতো ধবধবে সাদা, একেবারে ভয়ানক একটা মুখ। অন্যমনস্কভাবে বলে চলেছিল রতন। হঠাৎ ওর খেয়াল হলো কথাগুলো শুনতে শুনতেই রাধা মাধববাবু কেমন সতর্ক হয়ে উঠেছেন। নড়ে চড়ে বসলেন একবার। নাকের উপর থেকে চশমাটাও অনেকটা নেমে এসেছে। কি বললে? সাদা মুখওয়ালা লোম? হ্যাঁ, ঠিক বলছো? ওরকমটাই তো মনে পড়ে। যাকে বাদ দিন সব কথা। অন্ধকারের মধ্যে ঘুমচোখে কি দেখেছি। চশমার আড়ালে ভদ্রলোকের চোখ জোড়া কেমন চঞ্চল হয়ে উঠল। হুম, চোখের ভুল নয়, চোখের ভুল নয়, এই জিনিস অন্য কিছু। অন্য কিছু? সন্ত্রস্তভাবে চতুর্দিকে একবার চাইলেন রাধা মাধব বাবু। তারপর থমথমে গম্ভীর গলায় বললেন, তবে এইসব কথা এখানে নয়। তুমি আজ সন্ধ্যার পর একবার আমার বাড়িতে এসো। কেন, মানে কি ব্যাপার বলুন তো?
ওই যে লোকটার কথা বললে, ওই ব্যাপারে আমি আগেও শুনেছি। শুনেছেন? কোথায়? সেসব অনেক কথা। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আশেপাশে এখন অনেকে আছে রতন, রাতে এসো, তোমায় সব বুঝিয়ে বলবো। ভদ্রলোক আর একটাও কথা বললেন না। রতনের কপালের ভাঁজে দুশ্চিন্তা ঘনিয়ে এলো। ওর স্বপ্নের ব্যাপারে শুনে রাধা মাধববাবুর মুখটা ওরকম কালো হয়ে গেল কেন হঠাৎ? আর কিসের কথাই বা বলতে চাইছিলেন উনি, কে জানে। অদ্ভুত একটা খটকার মধ্যেই দিনটা কেটে গেল রতনের। বিধু ছোকরাটাও কাজের ফাঁকে বারবার আর চোখে ওকেই লক্ষ্য করেছে। কি এমন দেখলো ওর মধ্যে? রতন এখানে এসেছে বেশি দিন নয়, মাস কয়েক মতন হবে। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই ওর। দূর সম্পর্কের এক জেঠুর বাড়িতে থাকতো এতদিন। পড়াশোনাও বেশি দূর শেখেনি। পৈতৃক বাড়িখানা যা ছিল ওটাও বিক্রি করে দিতে হয়েছে নানান দায় পড়ে। দায় বলতে, আচ্ছা থাক, সেসব কথা বাদ দিন। তা জেঠুর বাড়িতে তো আর আজীবন পড়ে থাকা যায় না। অগত্যা কাজের খোঁজেই গ্রাম ছেড়ে আসা। আর এখানেই ওর পরিচয় রাধা মাধববাবুর সঙ্গে। এমনিতে রাশ ভারী হলে কি হবে, ভদ্রলোকের মনটা কিন্তু খুব ভালো। বিয়ে থা করেননি। কয়েকদিনের পরিচয় রতনের মধ্যে কি দেখলেন কে জানে, ওকে কাজে রেখে দিলেন। বলা বাহুল্য, রতনের এতে আপত্তি ছিল না। কাজেই সস্তা দামে একটা বাড়ির দোতলার দুটো ঘর ভাড়া নিয়ে থাকে। আচ্ছা, রাধা মাধব বাবু আজ ওকে ঠিক কি জন্য বাড়িতে ডাকলেন? কি এমন গোপনীয় কথা বলবেন যা সবার সামনে বলা চলে না? রতন ভেবে কুল কিনারা কিছু পায় না। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। কুয়াশার চাদর গায়ে জড়িয়ে অলসভাবে রাস্তার ল্যাম্পপোস্টগুলো মিটমিট করছে। জ্বলতে যেন ইচ্ছে নেই, তবুও একান্ত বাধ্য হয়েই জ্বলে থাকা। রাধা মাধব বাবুর বাড়িটা এলাকার বেশ একটু বাইরের দিকে, সুরকি বিছানো পথ। বাতাসে একটা বনো ফুলের গন্ধ। বাবু, হঠাৎ পেছন থেকে চেনা গলার স্বরটা শুনেই থমকে দাঁড়ালো রতন। বাবু কোথায় যাচ্ছেন? রতন আবছা আলোয় লোকটাকে চিনতে পারে। আরে, এ তো সেই পোস্টার বিক্রেতা লোকটা না? সেদিন যেন কিসব বিপদের কথা বলছিল, আজ আবার আচমকা কোত্থেকে? আপনি? আমিও এদিকেই ফিরছিলুম কিনা, পথে আপনাকে দেখতে পেয়ে ভাবলুম। কথাটা শেষ না করেই থেমে গেল কুঞ্জবিহারী। চোখ শুরু করে রতনের পেছনে কাউকে যেন একটা দেখছেও। কপালে ভ্রুকুটি। কি দেখছেন? রতনও লোকটার দৃষ্টি অনুসরণ করে পেছনে চাইল, কিন্তু কাউকেই চোখে পড়ল না। খাঁ খাঁ করা রাস্তায় নিঃসঙ্গ ল্যাম্পপোস্টের আলোগুলো ওর দিকে তাকিয়ে একবার বাঁকা হাসল শুধু। এর মধ্যেই কালি হয়ে এসেছে কুঞ্জবিহারীর মুখটা। চাপা গলায় এসে বলল, সেদিন আপনি আমার কথায় গা করেননি বাবু। আমি কিন্তু আজও স্পষ্ট দেখতে পাচ্ছি, ও পেছনেই আছে আপনার। আরে পিছনে আছে? কে? অমঙ্গল, ভীষণ অমঙ্গল। আপনি বোধহয় টের পাননি, এ কদিনে আপনার ছায়াটা কিন্তু আরো গাঢ় হয়ে এসেছে বাবু। এ তো ভালো লক্ষণ নয়। না না না, হে ভালো লক্ষণ নয় বাবু, হে ভালো লক্ষণ নয়। এই জনহীন আধো অন্ধকারের রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো শুনে কেমন যেন গাটা ছমছম করে উঠল রতনের। অন্য সময় হলে এই সমস্ত গাঁজাখড়ি কথাবার্তা ও নিঃসন্দেহে হেসে উড়িয়ে দিত, কিন্তু আজকাল ওর মনের অবস্থা খুব একটা ভালো নেই। বিভৎস সেই দুঃস্বপ্নগুলোর কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়। একটা কথা বলবেন বাবু? কি? আপনার এখনো কি মনে হয় আমি মিথ্যে বলছি? আমার কিছুই মনে হয় না। তার মানে আপনি আমার কথায় বিশ্বাস করেননি? আচ্ছা, আপনি নিজেই একটু ভেবে দেখুন তো, এ কদিনে যা যা ঘটেছে আপনার সঙ্গে,
তা কি সত্যি স্বাভাবিক হতে পারে? আমি বলছি বাবু, সামনে ভীষণ বিপদ না থাকলে এরকম হয়নি। রতনের বুকের ভেতরটা ঠিপ ঠিপ করতে লাগলো। সত্যিই তো, এই ভয়ানক দুঃস্বপ্নগুলো বারবার ওই একই লোকটাকে দেখা, এসবের মধ্যে কিছু অস্বাভাবিকতা নিশ্চয়ই আছে। আজ আর কুঞ্জবিহারীর কথাগুলো অবিশ্বাস করতে মন চাইল না রতনের। অদ্ভুত একটা দোলাচল কাজ করছে ওর মধ্যে। বিপদের কথা তো সেদিন থেকে আপনি বলছেন, কিন্তু কি রকম বিপদ, কিসের বিপদ সেটা তো বলবেন। ও আমি জানি রে, আবার মনে হলো আপনাকে সাবধান করাটা প্রয়োজন, তাই বললুম। হ্যাঁ আমি চলি বাবু, হ্যাঁ আমি চলি। লোকটা প্রায় চলে যায়। রতন পড়ে গেল মহা সমস্যায়। ও ব্যস্ত হয়ে ডাকলো, ও মশাই, আরে ও মশাই দাঁড়ান, আরে একটা কিছু তো উপায় বাতলে দিয়ে যাবেন নাকি? এতটা যখন বলতে পারলেন, আরো কিছু আপনি নিশ্চয়ই জানেন। কিভাবে উদ্ধার পাবো আমি? আরে এইসবের হাত থেকে আমি কিভাবে উদ্ধার পাবো? আরে ও মশাই বলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি যেটুকু জানতাম সেটুকু তো বলেছি বাবু। লোকটা মুহূর্ত কয়েক কি একটা ভেবে নিয়ে খানিক ইতস্তত করে বলল, তবে হ্যাঁ, একটা উপায় হয়তো আছে। কি উপায়? একজনকে আমি চিনি, শুনেছি ওকে যা জিজ্ঞেস করা যায় উনি নাকি তাই বলে দিতে পারেন। চেষ্টা করে দেখবেন নাকি একবার? জিজ্ঞেস করবেন যে কেন হচ্ছে সব আপনার সঙ্গে, কি রকম বিপদ আপনার, সবটা। লোকটা কে, মানে জ্যোতিষী গোছের কেউ? না না, ও সব কিছু নয়, গেলেই দেখতে পাবেন। বেশি দূর নয়, মাইল খানেক পথ এখান থেকে। একবার যাবেন নাকি? এক্ষুনি যাবেন? হ্যাঁ, ক্ষতি কি? যদি আপনার অসুবিধে না থাকে তবে চলুন, রাত বেশি হওয়ার আগেই ফিরে আসতে পারবো। রতন একটু দোটানায় পড়ল। রাধা মাধববাবুর বাড়ি যাওয়ার জন্য ও বেরিয়েছিল। ভদ্রলোক গুরুত্বপূর্ণ কিছু একটা বলবেন বলেছিলেন, হয়তো ওর জন্য অপেক্ষাও করে আছেন। কিন্তু এদিকে কুঞ্জবিহারী হাতছাড়া হয়ে গেলেও তো মুশকিল। অনেক ভেবে কুঞ্জবিহারীর সঙ্গে যাওয়াটাই রতন ঠিক করল। রাধা মাধববাবুর সঙ্গে কাল কথা বলে নেবে না হয়, আপাতত একবার ফোন করে দিলেই চলবে। এসো এসো, ভেতরে এসো রতন। আজ ঠান্ডাটা বড় বেশি, তাই না? রাধা মাধববাবু রতনকে বসার ঘরে নিয়ে এলেন। মোটা মাফলারে রতনের মুখখানা ঢাকা, মাথায় টুপি গোছের কিছু, চোখ দুটো শুধু দেখা যায়। সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝলে কি না? তাই তোমায় বাড়িতে ডাকলাম। ভদ্রলোক ভনিতা না করে সোজা আসল কথায় এলেন। তখন ওই সাদা মুখো একটা লোকের কথা বলছিলে না? তা সেটা চোখের ভুল নয় বলছো? রতন ধীরভাবে দুপাশে মাথা নাড়ল। আমার তো তাই মনে হয়। কবার দেখেছো লোকটাকে? বার তিনেক। তোমার গলায় কি হলো হঠাৎ, এরকম শোনাচ্ছে? কিছু না, ঠান্ডায় একটু বসে গেছে গলাটা। ও, তা যা বলছিলাম, আমার আন্দাজ যদি ভুল না হয়ে থাকে তবে এই জিনিস দেখা কিন্তু মোটেই ভালো কথা নয় রতন। কেন? উপেনও এরকমই কাউকে দেখতে পেত সকালে, তাই তোমার মুখে ব্যাপারটা শুনে আমার উপেনের কথা মনে পড়লো সবার আগে। এমন সময় রাধা মাধববাবুর কাজের ছোকরা এসে চা দিয়ে গেল। রতন চা নিল না। রাধা মাধববাবু নিজেই একখানা পেয়ালা তুলে নিয়ে চায়ে ছোট্ট চুমুক দিলেন। উপেনের সঙ্গে আমার পরিচয় কাজের সূত্রেই। যখনকার কথা বলছি তখন আমার বয়স কেমন হবে, ওই ধরো না 30 কি 32। আমি তখন বছর খানেক হলো বাবার ব্যবসায় নেমেছি। উপেন নানান জায়গায় ঘুরে ঘুরে চাকরির উমেদারি করে, কিন্তু একটা কিছু জুটিয়ে উঠতে আর পারে না। সেবার আমি ওর বাড়ি গিয়ে প্রায় হপ্তাখানেকের মতো ছিলাম। প্রথম দিনই ছোকরার চোখ মুখের অবস্থা দেখে আমার মোটেই ভালো লাগলো না। সবসময় অন্যমনস্ক হয়ে থাকতো, রাত বাড়লে ঘর থেকে বেরোতেই চাইতো না, অন্ধকার দেখলে কেমন যেন চমকে চমকে উঠত। তা একদিন শেষ রাতের দিকে বুঝলে, উপেনের চিৎকার শুনে আমার ঘুম ভেঙে গেল। ছুটে ওর ঘরে গিয়ে দেখি ও বিছানার উপর উঠে বসে হাঁপাচ্ছে।
ওর অস্থির বিহবল চোখের মনি ঘরের মধ্যেই কাউকে খুঁজে বেড়াচ্ছে যেন। কি হলো রে, দুঃস্বপ্ন দেখেছিস কোনো? উপেন বার কয়েকবার লম্বা শ্বাস টেনে কাঁপা কাঁপা গলায় বলল, ও ওই ওই লোকটা। কোন লোক? ওই তো ও ওই সাদা মতো মুখ এই ঘরেই ছিল। আর তখনই ওর মুখে প্রথমবার শুনলাম এই সাদামুখো লোকটার কথা। জল টল খেয়ে ধাতস্থ হতে উপেনের বেশ সময় লাগলো। ততক্ষণে বাইরে ভোরের আলো ফুটেছে। শান্ত হয়েও নিজেই ব্যাপারখানা সবটা বললো আমায়। আজকাল নাকি প্রায়ই ও লোকটাকে দেখতে পায়, স্বপ্নে বাস্তবে সব জায়গায়। চুল দাড়ি বা ভ্রু কিচ্ছু নেই লোকটার মুখে। সাদা শূন্যতায় ভরা লোমহীন একটা অদ্ভুত ফ্যাকাশে মুখাবয়ব। স্বপ্নের মধ্যেও নাকি লোকটা উপেনের দিকে তাকিয়ে চেরা হাসি হাসে। রাতে নাকি কখনো সিঁড়ির কাছে দাঁড়িয়ে, আবার কখনো বা উঠোনের অন্ধকারে লেপ্টে উপহাস করে ওকে নিয়ে। আমি সবটা শুনে চুপ করেই রইলাম। বুঝতে বাকি রইল না দুশ্চিন্তা, ক্লান্তি আর অবসাদে উপেনের মাথার আর ঠিক নেই। ভ্রম দেখেছে ও। এমন অবস্থায় ওকে নিঃসঙ্গ বাড়িটাতে একা রেখে চলে আসতে মন চাইল না। থেকে গেলাম আরো 2 দিন। চা শেষ করে পেয়ালাটা নামিয়ে রেখে রাধামাধব বাবু একটা সিগারেট ধরালেন। ঘটনাটা এইটুকু অবধি হলে কোনো ভাবনাই ছিল না, বুঝলে। আমি নিজেই তখন ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। আমরা তো হামেশাই কত দুঃস্বপ্ন দেখি, সেসবের কি আর কোনো মাথা মুন্ডু হয়? তাছাড়া এক রাতের কি না কি দুঃস্বপ্ন, তা নিয়ে ভাববার সময় কারই বা এত আছে। কিন্তু উপেনের পরিণতি ভালো হয়নি। সিগারেটে পরপর কয়েকটা টান দিয়ে একমুখ ধোঁয়া ছাড়েন ভদ্রলোক। প্রায় 30 বছর আগেকার ঘটনা, অথচ আমি আজও বলতে পারিনি একটুও। কথাগুলো অন্ধকার ঘরে একা একা বসে ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। সেই রাতের পর 3 দিন কি 4 দিন মতো কেটেছে। বিকেলে সেদিন হঠাৎ কোত্থেকে যেন হন্তদন্ত হয়ে বাড়িতে এসে ঢুকলো উপেন। ওর চোখে চাপা উল্লাস। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? উপায় পেয়ে গেছি মাধব, পেয়ে গেছি উপায়। উপায়? কিসের উপায়? এই যে এই এই সমস্ত ঝঞ্ঝাট থেকে বাঁচার উপায়, মুক্তির উপায়। উপেন কথাটা বলেই অপ্রকৃতিস্থের মতো দাঁত বের করে হাসলো। খটকা লাগলো আমার। ভালো করে খুলে বলতো কি হয়েছে, কোন উপায়ের কথা বলছিস তুই? একটা লোকের দেখা পেয়েছিলাম রে, অদ্ভুত ক্ষমতা লোকটার, শুনলে বিশ্বাস করবি না। আমায় দেখেই আমার ব্যাপারে কত কিছু বলে দিল। ওরকম ক্ষমতা সবার হয় না। কে? কোথায় দেখা পেলি? খেলার মাঠের ধারে যে তেঁতুল গাছটা আছে না, দেখেছিস? ওইখানে। তোকে দেখেই বলে দিল? হ্যাঁ, একেবারে হুবহু। এই লোক বড় সাধারণ লোক নয় রে। তা কি উপায় বললো শুনি? উপায় বলতে সেরকম ঠিকঠাক কিছু হয়নি। তবে এই তো চিৎকার করলি উপায় পেয়েছিস বলে। হ্যাঁ, মানে ওই একরকম পেয়েছি বলাই চলে। মানে উনি নিজে উপায় বলতে পারলেন না ঠিকই, কিন্তু এমন একজনের সন্ধান দিলেন যিনি আমাকে সব বলতে পারবেন। যা বাবা। আমি হেসে বললাম, এ কিরকম কাণ্ড রে? বড় বড় সমস্যার সমাধান এইভাবেই হুট করে হয়ে যায়, জানিস তো। তুই আর এসবের কি বুঝবি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তা কার সন্ধান পেলি জানতে পারি কি? ও আমি চিনি নাকি ছাই। উনি নিজেই এসে রাতে আমায় নিয়ে যাবেন বললেন। ঠক জোচ্ছরের পাল্লায় পড়িসনি তো আবার? কত রকমেরই তো মানুষ হয় আজকাল। মনে হয় না। তাছাড়া টাকা পয়সা তো আর কিছু চাইনি, গিয়েই দেখি না যদি কোনো সুরাহা হয়। আমি ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালাম। কি জানি বাবা, কি যে করতে চাইছে ছেলেটা কে জানে। উপেন আপন মনে কি সব বিড়বিড় করতে করতে নিজের ঘরে ঢুকলো। আসলে কি বলুন তো বাবু, রাতের দিকে না গেলে আবার ও লোকের দেখা মেলে না। পথ চলতে চলতেই কুঞ্জবিহারী ধীর গলায় বলল কথাটা। রতনও কৌতূহলী হয়ে উঠেছে বেশ। সারাদিন পথে ঘাটে ঘুরে ঘুরে ভিক্ষে করে, বাড়ি ঘর নেই কিনা। এলাকার বাইরে জঙ্গলের মধ্যে ওই আধ ভাঙা পুরো বাড়িটাতে রাত কাটায় শুধু। যে কজন বুড়োকে চেনে তারা ওই রাতের দিকটাতেই যায়।
এরকম একটা ক্ষমতা থাকার পরেও ভিক্ষে করে? এইটাই তো আসল কথা বাবু। কতজনের তো কত রকম ক্ষমতায় থাকে, এক একজন এক এক জায়গায় তার ব্যবহার করে। কিন্তু এই লোক কোনোদিন ক্ষমতা বেচে খায়নি বাবু। একমাত্র বিপদে পড়ে অসহায় কেউ যদি যায় তবেই ও বুড়ো সাহায্য করে। আপনার কি মনে হয় উনি আমার কিছু সাহায্য করতে পারবেন? জিজ্ঞেস করেই দেখবেন না হয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বুড়োর কাছে কিছু জানতে গেলে ওকে খাবার দেওয়া চাই। যে ওকে খেতে দেয় একমাত্র তার প্রশ্নেরই উত্তর দেয় বুড়ো। রতন বেশ অবাক হলো। ভাবল, এ আবার কেমন লোক যে খাবার দিলে তবেই সাহায্য করে। কিন্তু মুখে আবার বলল অন্য কথা। এত রাতে তাহলে এখন খাবার পাই কোথায়? ও নিয়ে ভাববেন না বাবু। ওদিকেই হরিদাসীর বাড়ি, আমার বহুদিনের পরিচিত। বুড়িকে বললে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু আসল কথা অন্য। আবার কি কথা? কয়েকটা জিনিস আপনাকে ঠিক ঠিক মাথায় রাখতে হবে বাবু। জিনিস বলতে কয়েকটা নিয়ম। নিয়ম? কিরকম? রাধামাধববাবু দম নেওয়ার জন্য একটু থামলেন। বহুকালের পুরনো ঘটনা হলেও সেটা যে এখনো ভদ্রলোককে বেশ উত্তেজিত করে তোলে তা তার মুখের ভাব আর ঘন ঘন নিঃশ্বাস ফেলার ধরন দেখলেই টের পাওয়া যায়। সে রাতে প্রায় 9টা নাগাদ উপেনের পরিচিতি ওই সর্বজ্ঞানী লোকটা এলো। এত রাতে এরকম একটা অচেনা লোকের সঙ্গে উপেনের একা যাওয়াটা ভালো ঠেকলো না আমার। আমি সঙ্গে যেতে চাইলাম। প্রথমটা একটু আপত্তি করলেও শেষমেশ কিন্তু আমায় সঙ্গে নিয়ে যেতে রাজি হলো ওরা। তখন বর্ষাকাল, ঘন কালির মতো মেঘ জমেছে আকাশে। হঠাৎ হঠাৎ দিগন্ত ছিঁড়ে ঝলসে উঠছে বিদ্যুৎ। ক্ষেতের মধ্যে দিয়ে সরু আলপথ বেয়ে লোকটা আমাদের একটা ভাঙাচোরা বাড়ির সামনে এনে দাঁড় করালো। বাজ পড়ার ভীষণ শব্দে হাত ভাঙা বাড়িটা ভয় বারবার থরথরিয়ে কেঁপে উঠছে যেন। বাড়ি তো নয়, বাড়ির কঙ্কাল। পলেস্তারা খসা দেওয়াল কিংবা ঘুণ ধরা দরজার পাল্লাগুলোর দিকে চাইলেই ভয় হয়। মনে হয় প্রকৃতির এই নিষ্ঠুর তাণ্ডব বাড়িটা আদৌ সইতে পারবে তো। কয়েকটা ব্যাপারে আমাদের বারবার সাবধান করে দিয়ে লোকটা চলে গেল। বন্ধ একটা দরজার সামনে এসে দাঁড়ালাম আমরা। আশপাশটায় উকি ঝুঁকি মেরে আমি বললাম, এই ঘরে এই আলো নেই যে, কেউ আছে বলেও তো মনে হচ্ছে না। ভেতরে ঢুকেই দেখি। চল। না, তোর যাওয়া চলবে না, আমি একা যাব। সে কি, আমি গেলে কি হবে? লোকটা কি বলে গেল শুনলি না? ওর ঘরে একজনের বেশি যেতে নেই। উপেনের চোখে মুখে থমথম করছে চাপা উত্তেজনা। তুই ওখানটায় দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। উপেন কিছুতেই আমায় ভেতরে যেতে দিতে রাজি হলো না। অদূরে অন্ধকারের মধ্যেই দাঁড়িয়েই আমি একটু চুপচাপ হয়ে সবটা দেখতে লাগলাম। শিকল খুলে দরজায় মৃদু ঠেলা দিল উপেন। জীর্ণ কাঠের পুরনো দরজাটা বিশ্রী ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। চৌকাঠ পেরিয়ে অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তড়িঘড়ি খাবারের থালাটা মেঝেতে রেখে বেরিয়ে এলো। বিদ্যুৎ চমকের আকস্মিক আলোতেও দেখলাম ভয়ানক পাংশু হয়ে এসেছে উপেনের মুখটা। নিস্তব্ধ নির্জন চারিদিক, শুধু শোনা যাচ্ছে মাঝে মাঝে উত্তাল বাতাসে শো শো শব্দ। ভালো করে কান পেতে রইলাম আমি। কিছু শোনা যাচ্ছে কি? মেঘের গুরু গম্ভীর গর্জন, একটা রাত চড়া পাখির অদ্ভুত ডাক, আর কিছু আর কোনো শব্দ নেই। মিনিট কয়েক তো এভাবেই কেটেছে। এমন সময় কোথা থেকে যেন হুড়মুড়িয়ে একরাশ ঝোড়ো বাতাস উড়ে এসে আছড়ে বলল আমাদের ওপর। একটা শিহরণ খেলে গেল আমার সারা শরীর বেয়ে। একটু ভয় পাইনি বললে মিথ্যে বলা হবে। ওপেনকে একবার ডাকতেই যাচ্ছিলাম, ঠিক তক্ষণে আকাশ ফালা ফালা করে ঝলসে উঠল বিদ্যুৎ। আর ওই রক্ত শূন্য ক্ষণিক আলোর মুহূর্তের জন্য যা দেখলাম তাতে নিমিষে সারা শরীর যেন হিম হয়ে গেল আমার। ওপেনও কাঠের মূর্তির মতো স্থির। বুঝলাম অজান্তেই ভীষণ একটা ভুল করে বসেছে ও।
ঘর থেকে বেরিয়ে দরজাটা ওপেন ভেজিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বন্ধ করেনি। এলোমেলো বাতাসের ধাক্কায় সেই ভেজানো দরজা কখন যেন খুলে গেছে নিঃশব্দে। ঠিক এই ব্যাপারেই তো আমাদের পই পই করে বারণ করেছিল লোকটা। 1000 বার বলেছিল যাই হয়ে যাক না কেন, খাবার দেওয়ার পর ওই ঘরের ভেতর কেউ যেন বলেও না তাকায়। ওর খাওয়া নাকি চোখে দেখতে নেই, কিন্তু সেই নিষিদ্ধ কাজটাই তো করে বসেছে উপেন। রুদ্ধশ্বাসে খোলা দরজা দিয়েও চেয়ে রয়েছে ভেতরের দিকে, নিষ্পলক চোখের দৃষ্টি। কি দেখছি ও ভেতরে? এত রাতে এরকম একটা পুরো বাড়ি নির্জনতায় দাঁড়িয়ে উপেনের স্তব্ধতা কেমন অস্বাভাবিক ঠেকলো আমার। ঘরটার কাছে যেত সাহস হলো না। হয়তো তুমি আমায় ভীতু ভাববে, কিন্তু বললে বিশ্বাস করবে না, সেই রাত আর 5টা স্বাভাবিক রাতের মতো ছিল না হে। একটু সাহস জড়ো করে একসময় গলা চড়িয়ে ডাকলাম, উপেন, এই উপেন, কিরে? প্রথমটাও শুনতেই পেল না, যেন আমার কথা ওর কানেই যায়নি। আরো বার কত ডাকাডাকির পর সম্বিত ফিরে ও ঘুরে তাকালো আমার দিকে। কি হলো? কি দেখছিস ভিতরে? কান ফাটানো শব্দে বাজ পড়লো আবার, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ ভাঙা বৃষ্টি। ওখানে আর দেরি করেনি সে রাতে। বৃষ্টিতে ভিজে ভিজে ফিরে এসেছিলাম, কিন্তু এসে দেখি উপেন কেমন ঘুম মেরে গেল। ওই ঘরের ভেতর কি এমন দেখলো বহুবার জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। 2 দিন পর কি একটা কাজে আমি বাড়ি চলে এসেছিলাম। স্বভাবতই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সেদিনকার কথাটা। এরপর প্রায় মোটামুটি সপ্তাহ 3 মতো কেটেছে। তা একদিন হঠাৎ সন্ধ্যার পর শীতল চাটুর্যে আমাদের বাড়িতে এলেন। আমরা ওকে শীতল খুড়ো বলেই ডাকতাম। ভদ্রলোকের বয়স 60 পেরিয়েছে, মাথার সব কটা চুল পাকা। বৃদ্ধের বাড়ি কিন্তু আমাদের এখানে নয়, উপেনের প্রতিবেশী উনি। সেই সূত্রেই আমার সঙ্গে পরিচয়। বৃদ্ধ বৈঠকখানা ঢুকেই থমথমে মুখে বললেন, খবর শুনেছ? কি খবর খুড়ো? উপেন হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? ও কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? গত 3 দিন হলো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেছে হয়তো কোথাও কোনো দরকারে, চলে আসবে। ও নিয়ে ভাববেন না খুড়ো। মাঝরাতে কারুর কি এমন দরকার পড়বে যে কাউকে না জানিয়ে চলে যাবে? মাঝরাতে? তা নয় তো আর বলছি কি হে, মাঝরাতে উঠেও নাকি হঠাৎ ছুটতে ছুটতে কোথায় যেন চলে গেছে। ওর পিসি দুপুর রাতে শিওরের জানলা দিয়ে স্পষ্ট দেখেছে। চিৎকার করে ডেকেও ছিলেন, কিন্তু উপেন শোনেনি। সেই থেকে আর ওর খোঁজও নেই। একমাত্র ওই পিসি ছাড়া আর তো কেউই ওর নেই। তাই আমি ভাবলুম তোমার কাছে এসে একবার খোঁজ নিয়ে যাই, তুমি যদি কিছু জেনে থাকো। হঠাৎ গত মাসের ঘটনাগুলো মনে পড়ে গেল আমার। একটা দীর্ঘশ্বাস চেপে বললাম, হ্যাঁ, একাই চলে গেছে না? অবশ্য ওর যা মানসিক অবস্থা ছিল, তাতে এই কাজ করাটা ওর পক্ষে খুব অদ্ভুত নয়। কেন, কি হয়েছিল? না, তেমন কিছু না, তবে প্রায় অন্ধকারের মধ্যে কাদের নাকি দেখতে পেত। কাদের? কি মনে হতে শীতল খুড়োকে আমি একে একে সবটুকু খুলে বললাম। উপেনের ওই রকম দুঃস্বপ্ন দেখা থেকে শুরু করে হঠাৎ ওই জ্যোতিষীর সাক্ষাৎ পাওয়া, রাতের বেলায় বাড়িতে যাওয়া অবধি সবটুকু। লক্ষ্য করলাম শুনতে শুনতেই ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে এলো বুড়োর মুখখানা। কেউ যেন তার মুখের সবটুকু রং শুষে নিয়েছে কয়েক নিমেষে। কুঞ্জবিহারী আগে আগে চলেছিল। ঝোপঝাড় আর আগাছার জঙ্গল পেরিয়ে উঠোনে পা দেওয়া যায় না। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল রতনের। একটু গলা খাঁকারি দিয়ে ও শুধল, আপনি মশাই এই লোকের খোঁজ পেলেন কোত্থেকে বলুন তো? সেসব অনেক কথা বাবু, পরে কোনোদিন বলবো খন। এদিকে রতনের সবসময় আসা হয় না ঠিকই, কিন্তু এলাকাটা যে ওর একেবারে অপরিচিত তাও নয়। অথচ কিছুতেই আজ জায়গাটা চিনতে পারছে না রতন। এখানে এইরকম একটা জঙ্গলে বাড়ি আগে কখনো ছিল? কোনোদিন তো চোখে পড়েনি। অনেক চেষ্টা করেও ও কিছুতেই মনে করতে পারল না। ভাষা ভাষা খেয়াল হয় এখানে একটা মরা শিমুল গাছ ছিল।
অন্তত গত সপ্তাহ অবধি তো ছিলই। কিন্তু তাই বা কি করে হয়? একটা গোটা বাড়ি তো আর রাতারাতি গজিয়ে উঠতে পারে না। হয়তো ওর নিজেরই কোনো ভুল হচ্ছে। জায়গাটা দুর্ভেদ্য অন্ধকার। হরিদাসের বাড়ি থেকে একটা লণ্ঠনও নিয়ে এসেছে কুঞ্জ, এইটুকুই যা সুবিধে। এটা আপনি নিন বাবু। কুঞ্জবিহারী খাবারের থালাটা রতনের হাতে দিয়ে নিজে লণ্ঠন উঁচিয়ে আবার আগে আগে চলল। আমার পিছু পিছু আসুন। এই এই দিকটায় সাবধানে আসবেন। হ্যাঁ, সাবধানে দেখে আসবেন। কথা বলতে বলতেই বারান্দায় উঠে এলো দুজন। লণ্ঠনের ক্ষীণ আলোয় বাড়িটার জরাজীর্ণ অবস্থা দেখলে অনায়াসেই টের পাওয়া যায় বহুদিনের পরিত্যক্ত এই বাড়ি। মাকড়সার জালে দেওয়ালগুলো ভরে গেছে, মোটা ধুলোর আস্তরণ চারিদিকে। আদেও কেউ এখানে থাকে কে জানে। মনে থাকে যেন বাবু, খাবার দিয়ে ও ঘরে আর এক মুহূর্তের জন্যও দাঁড়াবেন না। দরজা বন্ধ করে বাইরে চলে আসবেন। আপনার ঘড়ি আছে তো? হ্যাঁ। বেশ, একে একে সবটা জিজ্ঞেস করবেন, ভয় পাবেন না যেন। কুঞ্জবিহারী রতনকে একটা অন্ধকার দরজার দিকে ইশারা করে বলল, এই দরজাটা খুলে ভেতরে যাবেন বাবু। আর হ্যাঁ, আলোটা নিভিয়ে যাবেন। আমি আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আমি এখন চলি। সে কি, আপনি না থাকলে মানে কি করে? খাবার দেওয়ার সময় এখানে একজনের বেশি থাকতে নেই বাবু, নইলে নইলে যে কাজ হবে না। আপনাকে যে রকমটা বলেছি সেই মতো শুধু করবেন, কোনো সমস্যা হবে না গো। চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো কুঞ্জবিহারী। চকিতে একবার আশপাশটায় চোখ বুলিয়ে নিয়ে গলাটা খানিক খাটো করে বলল, সময়ের হিসেবটা কিন্তু ঠিক ঠিক রাখবেন বাবু। ওর খাওয়া শেষ হলে পরেই ও ঘরে ঢুকবেন, তার আগে কিন্তু নয়। লণ্ঠনটা দরজার সামনে নামিয়ে রেখে কুঞ্জবিহারী হনহনিয়ে চলে গেল। নির্জন থমথমে বাড়িটায় একা দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন গা ছমছম করতে লাগলো রতনের। ভেতরে কোনো সারা শব্দ নেই। আদেও কেউ আছে কিনা সন্দেহ। শীতল খুঁড়ো অনেকক্ষণ ঘুম মেরে বসে রইলেন। একসময় খুব ধীর গলায় আপন মনেই যেন বিড়বিড় করে উঠলেন, এইবার ব্যাপারটা স্পষ্ট হলো। খুব স্পষ্ট। একে একে গোটাটা মিলে যাচ্ছে এবার। আমি উৎসুক গলায় জিজ্ঞেস করলাম, কিসের কথা বলছেন খুড়ো? তুমি জানো না মাধব, কি জিনিস দেখেছ তোমরা? খুড়ো প্রণামের ভঙ্গিতে কপালে হাত ঠেকালেন। সেই রাতে তোমরা যেখানে গিয়ে উঠেছিলে সে কোনো সাধারণ বাড়ি নয় হে। আমরা ওকে বলি নরকের দ্বার। লোকে বলে ওই ঘরের ভেতর নাকি কত মৃত্যুর বাস। যারা একবার ওই ঘরে ঢোকে তারা আর বাঁচে না। প্রচন্ড অবাক হলাম আমি। এ আবার কিরকম ব্যাপার? একটা বাড়ি যা কিনা স্বয়ং মৃত্যুর বাসা, তাও কি কখনো হয় নাকি? কোশমিনকালে বাবু এরকম কিছু শুনিনি। একটা কথা বলে রাখি ভায়া, যখনকার কথা আমি বলছি তখন কিন্তু আজকের মতো ভূত প্রেত কিংবা অলৌকিক কোনো কিছুকে এত সহজে ফুৎকারে উড়িয়ে দেওয়া হতো না। লোকজনের মনে ভয় ছিল, বিশ্বাস ছিল। বলেন কি খুড়ো? তোমরা হয়তো শোনোনি কোনোদিন, তবে আমরা ছোটবেলায় বাবা কাকাদের মুখে এ নিয়ে অনেক গল্প শুনতাম। যেরকম বর্ণনা তোমার মুখে শুনছি, আদতেই যদি তাই হয়ে থাকে তবে উঠবেন আর ফিরবেন। কিন্তু সে রাতে তো ওই বাড়ি থেকে আমরা ভালো মতোই ফিরে এসেছিলাম। তারপর কতদিন কেটেও গেছে, কই কিছুই তো হয়নি। এমনও তো হতে পারে খুড়ো যে দুটো ঘটনা সম্পূর্ণই আলাদা, আমরা শুধু শুধুই ভয় পাচ্ছি। সে তুমি ভাবতেই পারো মাধব, কিন্তু তা শুধু মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই হবে না। আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? কথাটা শুনে তুমি যদি আমাদের মতো ছোট থেকেই এই ব্যাপারে শুনে আসতে, তাহলে আজ তোমার মনেও কোনো সন্দেহ থাকতো না।
আমি চুপ করে রইলাম। আমার মুখের ভাঁজে ফুটে ওঠা অবিশ্বাস হয়তো স্পষ্ট পড়ে নিলেন বৃদ্ধ। অদ্ভুত ঠান্ডা একটা হাসি হেসে বললেন, বিশ্বাস হচ্ছে না তো? যাও তবে গিয়ে এখন একবার খুঁজে দেখো তো লোকটাকে। তোমাদের যেখানে নিয়ে গিয়েছিল সেখানে আদৌ এরকম কোনো বাড়ি আছে কিনা। চাইলে আমিও সঙ্গে যাচ্ছি, চলো। কিন্তু লাভ হবে না হে, ওখানে ওরকম কোনো বাড়ি আর কোনো কালে ছিলই না। আমি হলফ করে বলতে পারি। আর কেন, কোনো কালেই তুমি ওটার চিহ্ন মাত্র খুঁজে পাবে না, কোথাও পাবে না। এবার কিন্তু আপনি আজগুবি কথা বলছেন খুড়ো। একটা গোটা বাড়ি হাওয়া হয়ে যাবে। এক রাতের জন্যই থাকে ওই বাড়িটা। যখন সেখানে মৃত্যু কাউকে নিতে আসে একমাত্র তখনই ওটা জাগে। বলা ভালো নরকপুরে উঠে আসে। আচ্ছা, বাড়ির কথাটা না হয় মেনে নিলাম, কিন্তু তাহলে ওই লোকটা যে আমাদেরকে নিয়ে গেল সে কে? মৃত্যুর চর। শুনেছি মৃত্যুর দেবতা নাকি দুজন চর থাকে। মরণ যাকে বেঁচে নেয়, একজন সবসময় তার উপরে আড়াল থেকে নজর রাখে, পাহারা দেয়, যাতে কোনোভাবেই সে মৃত্যুর হাত এড়িয়ে পালাতে না পারে। আর একেই হঠাৎ হঠাৎ দেখা যায়, যেমন উপেন দেখতো। আর আরেকজন তাকে পথ দেখিয়ে পৌঁছে দেয় মৃত্যুর চর্চা হইতে। তার মানে ওই লোকটা যার ওই অদ্ভুত সাদা মুখ আর উপেনের ওই হঠাৎ পরিচিত লোকটা, ওরা? এরা কেউ লোক নয় হে, বলুম না, এরা মৃত্যুর চর। সৃষ্টির এমন অনেক গোপন রহস্য আছে মাধব, যা বিশ্বাস করতে না চাইলেও করতে হয়। কিন্তু একটা ব্যাপার তো কিছুতেই বুঝতে পারছি না খুড়ো, উপেনই কেন? পাপ হে পাপ। শরীরে ভীষণ কোনো পাপের চিহ্ন থাকলে তবেই ওই মৃত্যু বাড়িতে ঠাঁই হয়। ছোটবেলায় শিখেছি না, পাপে মৃত্যু, এও তাই। হয়তো উপেনও তেমন কিছু। তেমন কিছু মানে? খুড়ো গম্ভীর হয়ে গেলেন। সবটা তখনও আমি পরিষ্কার বুঝে উঠতে পারিনি। অনেকক্ষণ চুপ করে দেখে বৃদ্ধ ফের বললেন, উপেনকে খুঁজে আর লাভ নেই। পাপের শাস্তি দেওয়াই যে ওদের কাজ। ওই নরকের দরজার ভেতর দেখেছে উপেন। এখন হাজার চেষ্টা করলে ওকে আর বাঁচানো যাবে না। যেভাবেই হোক ওকে গিয়ে উঠতেই হবে ওই মৃত্যুর বাড়িতে। বছরের পর বছর ধরে এই জিনিস আছে। লক্ষ্য করে দেখবে, খুব খারাপ লোকেরা যারা জঘন্য সব অপরাধ করেছে অথচ উচিত শাস্তি পায়নি, তাদের কেউ কেউ হঠাৎই গায়েব হয়ে যায়। কোথায় যায় জানো? এই মৃত্যুকূপে। রাধা মাধববাবু একটানা অনেকটা কথা বলে থামলেন। বারান্দার ঘড়িটায় ঢং ঢং করে 8টা বাজল। রতনের কিন্তু কোনো হেলদোল দেখা গেল না। ও চেয়ারে গায়ে এলিয়ে থম মেরে বসে রয়েছে। একবার ওর মুখের দিকে ভদ্রলোক চেয়ে নিলেন। বুঝলে তো ব্যাপারটা? কেন আমি বলছিলাম ওই সাদা মুখের লোকটাকে দেখা মোটেই ভালো লক্ষণ নয়। উপেন কোনো অপরাধ করেছিল কিনা তা আমি জানি না, কিন্তু ও আর ফেরেনি। তুমিও সেই রকমই কাউকে দেখেছো? তা তুমি মানে? এক মুহূর্ত ইতস্তত করলেন উনি। কোনো যদি সেরকম কিছু করে থাকো, দেখো তোমায় আমি খারাপ বলছি না, হয়তো তুমি বিশ্বাসও করবে না এইসব, কিন্তু আমার নিজের অভিজ্ঞতা কিনা, তাই সাবধান করে দিই তোমায়। রাত বিরেতে কোথাও কারোর সঙ্গে যেও না, বুঝলে? আর এরকম কোনো বাড়ি যদি কখনো কোথাও চোখে পড়ে। রাধা মাধববাবু কথাটা শেষ করতেও পারেননি। তার আগেই চেয়ার ছেড়ে রতন উঠে দাঁড়ালো। ঘরের আলোটা হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই বিপজ্জনকভাবে দপদপ করে উঠল কয়েকবার। গলায় মুখে পেঁচানো মাফলারটা এর মধ্যেই খুলে ফেলেছে রতন। আলোটা পুরোপুরি নিভে যাওয়ার আগে পলকের জন্য রাধা মাধববাবু স্পষ্ট দেখলেন মাফলারের আড়ালে যে মুখটা বেরিয়ে এসেছে সে রতন নয়। হ্যাঁ, ঠিক তাই। রাধা মাধববাবুর চোখের সামনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অচেনা একটা মানুষ। মানুষ কি?
সম্পূর্ণ সাদা তার মুখখানা। তারপরই সবটা অন্ধকার, নিভে গেছে আলোটা। রাধা মাধববাবু আড়ষ্টের মতন দাঁড়িয়ে রইলেন। এই লোকটা রতন নয়, কে ছিল তবে? কার সঙ্গে উনি কথা বললেন এতক্ষণ? আর ওটাই বা কি দেখলেন? ওই সাদা মুখটা? হ্যাঁ, ঠিক দেখলেন, চোখের ভুল নয় তো। তার মানে রতন এখানে আসেনি, ওর বদলে যে এসেছে সে আর কেউ নয়, সাক্ষাৎ মৃত্যুর দূত। আর ভাবতে পারেন না তিনি। সবটা কেমন গোলমেলে হয়ে উঠেছে যেন। মিনিট খানেকের মধ্যেই তপ করে আলোটা জ্বলে উঠল একবার। অবাক বিস্ময়ে হা হয়ে গেলেন রাধা মাধব বাবু। কোথায় কে? রতন তো দূর, ঘরে তিনি ছাড়া আর কেউ নেই, কিচ্ছু নেই। হালকা ঠেলাতেই খুলে গেল দরজাটা। একবার ঢোক গেল রতন। খাবারের থালাটা হাতে করে চৌকাঠ পেরোতেই ওর বুকের ভেতরটা হিম হয়ে এলো ভয়ে। গুমোট একটা বদ্ধ অন্ধকার ছড়িয়ে আছে ঘরের ভিতরে, আর ঠিক সেই অন্ধকারের মধ্যেই জল জল করছে একজোড়া ধবধবে সাদা চোখ। সেই চোখের কোনো শরীর নেই, কিংবা হয়তো আছে। শিউরে উঠে দুপা পিছিয়ে এলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই টের পেল দরাম করে বন্ধ হয়ে গেল ঘরের দরজাটা। বাইরে থেকে কেউ এঁটে দিল কি? কিন্তু ঠিক মতো কিছু বুঝে ওঠার আগেই পায়ের কাছে একটা হাতের স্পর্শ টের পেল রতন। কেউ যেন ওর পা জড়িয়ে ধরছে ক্রমশ। কে? ছিটকে সরে আসতে চাইল, কিন্তু পারল না। হাতটা ক্রমশ যেন আরো চেপে ধরছে ওকে। এরকম লোহার মতো শক্ত হাত কোনো মানুষের হতে পারে? হাতটা অমানুষিক শক্তিতে ওকে টানছে, যেন মাটির তলায় নিয়ে যাবে। রতনদা আজও আসেনি? দিন দুয়েক পর দোকানে ঢুকেই রাধামাধব বাবুকে প্রশ্নটা করে বিথু। ছোকরার চোখে মুখে কৌতূহল। কেন রে? না, দুদিন থেকে দেখছি না। কেন আসছে না জানেন? শরীর খারাপ বোধ হয়। তো তোর কি দরকার? বিধু সরু চোখে একবার আশপাশটা চাইল, তারপর গলা খাদে নামিয়ে বলল, রতনদা এখানে আসার আগে কোথায় থাকতো? রাধামাধব বাবু হিসেবের খাতা থেকে চোখ না তুলেই উত্তর দেন, যদ্দূর জানি ওর কোনো এক জ্যাঠামশাইয়ের বাড়িতে। জ্যাঠামশাইয়ের বাড়ি ছেড়ে এমন হঠাৎ এখানে এলো কেন? আপনাকে কিছু বলেনি? কেন আবার? কাজের খোঁজে। কি হয়েছেটা কি? তুই এসব জিজ্ঞেস করছিস কেন? কাজের খোঁজে নয়। মানে? রতনদার ওই জেঠুর গ্রামে আমার এক জ্ঞাতি ভাইয়ের বাড়ি কি না, সেদিন ওর সঙ্গে তো বহুদিন পর দেখা হলো। কথায় কথায় ওর কাছে একটা ব্যাপার শুনলুম। এরকম ব্যাপার? সত্যি মিথ্যে জানি না, তবে তবে কি? অনেকে অনেক রকম অনুমান করে, তাই আর কি। বাজে না বকে ভালো করে বল তো কি হয়েছে। জেঠুর বাড়িতে রতনদা কিন্তু একেবারে ছোট থেকেই থাকতো না জানেন। শুনেছি পৈতৃক বাড়িখানা বিক্রি টিক্রি করে দিয়ে মোটামুটি প্রায় ওই বছর 5 মতো আগে এসে উঠেছিল ওখানে। জ্যাঠামশাই সুদেব, লোকটা গরিব, দিনমজুরি করে। এক মেয়েকে নিয়ে কোনো মতে সংসার টানতেন। রতনদা এসে ওঠায় ওদের ভাতের হাঁড়িতে বাড়াবাড়ি রকমের টান পড়বে জেনেও উনি কিন্তু আপত্তি কিন্তু করেননি। টিনের বড় ঘরখানাই রতনদার জন্য বরাদ্দ করে দিয়েছিলেন। তা রতনদা কয়েকদিনের মধ্যেই আরও গেনে বসলো বাড়িতে। সারাদিন ওকে নাকি গ্রামে দেখাই যেত না, কোথায় সব ঘুরে বেড়াতো। বছর 2-3 এইভাবেই কাটলো। এর মধ্যেই সুদেববাবুর মেয়ের বিয়ে ঠিক হয়েছে।
রতনদাও বেশ দায়িত্ব নিয়ে একদম কোমর বেঁধে বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু বিপদটা ঘটল ঠিক বিয়ের 3 সপ্তাহ আগে। বিয়ের জন্য এখান ওখান থেকে নাকি সুদেববাবু বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। খুব স্বাভাবিক কথা, তা ভদ্রলোক টাকা রাখতেন তাঁর ঘরের আলমারির ভেতরকার একটা ওই ছোট্ট কাঠের হাত বাক্স বা ওই গোছের কিছুর মধ্যে। এসব গাঁয়ের লোকেরা অবশ্য পরে জেনেছে। তা সেদিন কি একটা দরকারে টাকা বের করার জন্য আলমারি খুলতেই সুদেববাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবটা যেমন ছিল তেমনই, এমনকি আলমারির ভেতর বাক্সটাও ঠিক জায়গা মতনই আছে, শুধু বাক্সের ভেতরটা ফাঁকা, একটা কানা করিও নেই। ভদ্রলোক সারা জীবন ধরে যা কিছু জমিয়েছেন, বিয়ের জন্য কেনা গয়নাগাটি সহ সবটা ওখানেই ছিল। কিন্তু বিপদ তো আর বলে কয়ে আসে না। পাড়া জুড়ে ভীষণ হইচই পড়ে গেল। সুদেববাবু ভয়ে, আশঙ্কায়, দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়লেন। টাকাগুলো কে চুরি করেছে তখন তো আর সে কথা ভাববার সময় নয়। বিয়েটা কি করে হবে সেটাই তো তখন একমাত্র প্রশ্ন। হাতে যে আর কিছুই নেই। অনেক চেষ্টা চরিত্র হলো, কিন্তু টাকার তেমন জোগাড় করা গেল না। সম্পত্তি বলতে ভদ্রলোকের অবশিষ্ট শুধু তখন ওই বাড়ি ভিটেটুকুই। অসহায় সুদেববাবু আর উপায় না পেয়ে বাড়িটা বন্ধক রাখার ব্যবস্থা করলেন। টাকার জন্য তো আর মেয়ের বিয়ে বন্ধ হতে দিলে চলে না। কিন্তু বিপদের তখনও কিছু বাকি ছিল। এই ঘটনার কয়েকদিনের মাথায় সুদেববাবুর মেয়েটা হঠাৎ বিষ খেয়ে আত্মহত্যা করল। হয়তো এই সমস্ত কিছুর জন্য ও নিজেকেই দায়ী করেছিল, কে জানে। বিয়ে হলো না, শ্রাদ্ধ শান্তি হলো। এরপর আস্তে আস্তে একসময় সুদেববাবুর শরীরও ভেঙে পড়ল। পরপর এতগুলো ধাক্কা কজন আর সহ্য করতে পারে। ভীষণ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। কয়েক মাস মাত্র বেঁচে ছিলেন। এরপর রাধামাধববাবু আক্ষেপসূচকভাবে মাথা নাড়লেন। এই জন্যই তবে রতন কাজের খোঁজে এখানে। তা চুরিটা কে করেছিল জানা যায়নি? কে আর খোঁজ করবে ওসব? সুদেববাবুর বাড়িটা বিক্রি হওয়ার পর পাওনাদারেরা যে যার হিসেব বুঝে নিয়ে চলে গেছে। একটা ঘটনা কিভাবে দুটো মানুষের জীবন নিয়ে নিল, হ্যাঁ, ভাবা যায় না। কিন্তু এমন কাজ কে করবে বলতো? গরিব মানুষের টাকা চুরি করে কার কি লাভ? বিধু অনেকক্ষণ চুপ করে থেকে একসময় প্রসঙ্গ বদলে ফেলে বলল, রতনদার নাকি জুয়ার নেশা টেশা ছিল না, মানে সুদেববাবুর গ্রামের অনেকে বলা বলি করে কি না, তাই শুনলুম। সে কি কথা রে? আজকাল সমাদদারদের মেজো ছেলেটার সঙ্গে রতনদার খুব ওঠা বসা দেখতাম। চেনেনি তো ওকে, বড়লোক বাবার মুখে যাওয়া ছেলে। এমন কোনো কাজ নেই যা ও করেনি। কে জানে, হয়তো শুধুই লোকেদের অনুমান। কিরকম অনুমান? এখন কোথায় রতনদা? বাড়িতেই? 2 দিন ধরে তো দেখছি না কোথাও, ফোনটাও বন্ধ।